গাজায় মানবিক বিপর্যয়ে কেবল বোমা হামলা নয়, অনাহারেও যাচ্ছে প্রাণ। ক্ষুধার জ্বালায় মারা গেছেন অন্তত 57। খাদ্য ও ওষুধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। বিমান হামলায় নিহত আরও 39। এবার পাকিস্তানের বন্দরে নিষিদ্ধ ভারতের পতাকাবাহী জাহাজ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 10 দিন ধরে গোলাগুলি। বিএসএফের হাতে পাক রেঞ্জার্স আটক। বিজয় দিবসকে কেন্দ্র করে রাশিয়ার ব্যাপক প্রস্তুতি। মস্কোর কুচকাওয়াজে বিশ্ব নেতাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না কিয়েভ, ইউক্রেনের শীতল হুমকি। এবং হজ যাত্রীদের জন্য মক্কায় আবাসন সুবিধা বাড়ালো সৌদি আরব। 3161টি ভবনকে দেয়া হয়েছে লাইসেন্স। স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এ ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান চলাচল। প্রতিহতে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল 3-এর পার্কিং এরিয়ার কাছে বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হামলার পরপরই প্রধান বিমানবন্দরটির সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়। তবে 1 ঘন্টা পর স্বাভাবিক হয় কার্যক্রম। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। সাইরেনের শব্দে নিরাপদে ছুটে যায় বাসিন্দারা। টাইম অব ইসরায়েলের খবর অনুযায়ী ইয়েমেনের হাউথি বিদ্রোহীতে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যদিও সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক মন্ত্রী বেনি গান্টজ। তেহরানকে কঠিন জবাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে দেশটির প্রধান বিমানবন্দরের কাছে এই প্রথমবার হামলা চালানো হলো। এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। রাহানুল রানা, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি প্রকট আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। খাদ্য ও ওষুধের সংকটে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 57 ফিলিস্তিনি। এছাড়া একদিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও 39 জন। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মেয়ের বিয়ে হয়েছে মাত্র 2 দিন। সেই সদ্য বিবাহিতা মেয়ে ও তার স্বামী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। নতুন জীবনে পা রাখতে না রাখতেই মেয়ের এমন মৃত্যুতে শোকে কাতর মা। তারা তো কিছুই করেনি, 2 দিন হলো বিয়ে হয়েছে, কি দোষ ছিল ওদের? শনিবার দিনভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অনেকেই। খান ইউনুস শরণার্থী শিবিরে রাতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে 2 মার্চ থেকে গাজায় খাদ্য ও ওষুধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে করে গাজায় প্রায় 23 লাখ মানুষ অনাহারে রয়েছেন। উপত্যকাটিতে এখন শুধু বোমা হামলায় নয়, ক্ষুধায় প্রাণ হারাচ্ছেন শিশুসহ অনেকে। এদিকে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। মাল্টার কাছে শুক্রবার কনসাইন্স নামের জাহাজটিতে আগুন ধরে গেলে উদ্ধার কাজে নামে টাগবোট। জাহাজে তুর্কি ও সুইডিশ নাগরিক সহ 16 জন ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি হামলায় ইসরায়েল জড়িত। তবে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে এই হামলার স্বাধীন তদন্ত জরুরি। তাদের মতে গাজা অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার আইনে যুদ্ধাপরাধের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আকাশসীমা বন্ধের পর এবার নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করল পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। টানা 10 দিন ধরে 2 দেশের নিয়ন্ত্রণ রেখায় অব্যাহত রয়েছে গোলাগুলি। এদিকে বিএসএফের এক সদস্যকে পাকিস্তান আটকের 11 দিন পর এবার পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার আটক করা ওই পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে রয়েছেন। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহুকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। বিএসএফ এর হাতে পাকিস্তান রেঞ্জারের আটকের কয়েক ঘন্টা পর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুই রাষ্ট্রের সেনাদের মাঝে। শনিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্দর, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের এলাকায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় বাহিনী। একই দিন কাশ্মীরের শ্রীনগরে 12টিরও বেশি বাড়িতে নতুন করে ধরপাকড় চালানো হয়। বাসিন্দাদের অভিযোগ, তল্লাশির নামে লুটপাট চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, জনগণ ও দেশের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষা ও অবকাঠামো নিরাপত্তা নিশ্চিতে এ আদেশ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লির পতাকাবাহী জাহাজকে ইসলামাবাদের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। অন্যদিকে নয়াদিল্লি যদি ইসলামাবাদের সঙ্গে পানি চুক্তি বাতিল করে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। রুশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মোদি প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ৮০তম বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ব্যাপক প্রস্তুতি। সামরিক ঐতিহ্য আর আধুনিক অস্ত্রের প্রদর্শনীতে ভরে উঠেছে শহরের প্রধান সড়ক। আগামী ৯ মে রেড স্কোয়ারে হবে চোখ ধাঁধানো এই প্রদর্শনী। এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এ আয়োজন বিশ্বকে দিতে পারে নতুন এক বার্তা। রাশিয়ার রাজধানী মস্কোর তোভারস্কায়ার শহর জুড়ে সাজানো হয়েছে সামরিক বাহিনীর ভারী যানবাহন। ক্যামেরায় ধরা পড়েছে বিখ্যাত T-34 ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক আন্তঃমহাদেশীয় ইয়ার্স ক্ষেপণাস্ত্র ও গেরান-2 ড্রোন। মস্কোর নাগরিক ও পর্যটকদের উপস্থিতিতে বিজয় দিবসের প্যারেডের প্রস্তুতি পরিণত হয়েছে এক উৎসব মুখর পরিবেশে। আমরা আজ এখানে বিজয় দিবসের প্রস্তুতি দেখতে এসেছি। এখানে আসার মূল আকর্ষণই ছিল বিশাল ট্যাঙ্কগুলো। কাছ থেকে সামরিক যান ও অস্ত্র দেখতে পাওয়ার অনুভূতি আসলেই দারুণ। ৮০তম বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রুশ সামরিক বাহিনীর এই প্রস্তুতিতে অংশ নিয়েছে বিভিন্ন প্রজন্মের অস্ত্র ও যানবাহন। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শনও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যুদ্ধ সক্ষমতার বিবর্তনের চিত্র। এবছর বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে এমন এক সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩য় বর্ষ অতিক্রম করছে। এমন প্রেক্ষাপটে বিজয় দিবসের অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্ব বহন করছে বলে মত বিশ্লেষকদের। ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতি সব মিলিয়ে রাশিয়ার এই সামরিক প্রদর্শনী বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন অনেকে। আগামী ৯ মে রেড স্কোয়ারে হবে আনুষ্ঠানিক আয়োজন। ঐতিহাসিক ওই দিনটিকে ঘিরে মস্কোর শহর জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সামরিক ঐতিহ্য, প্রযুক্তির উৎকর্ষ এবং ইতিহাসের সম্মিলনে এবারও রাশিয়া উদযাপন করতে যাচ্ছে বিজয় দিবস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আসন্ন হজ মৌসুমে মক্কায় হজ যাত্রীদের জন্য আবাসন সুবিধা বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার প্রায় 18 লাখ হজযাত্রীকে সেবা দিতে প্রস্তুত পবিত্র নগরী। বিদেশি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে এসব ভবন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। চলতি বছরের হজ মৌসুম ঘিরে মক্কায় আবাসন সক্ষমতা বৃদ্ধি করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার প্রায় 18 লাখ হজযাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্যে এ পর্যন্ত ৩,১৬১টি ভবনকে লাইসেন্স দিয়েছে মক্কার মেয়র অফিস, যেখানে 4,29,000-এর বেশি কক্ষ প্রস্তুত। হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে এসব ভবন।
বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন প্রথম দফার হজ যাত্রীরা। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে 29 এপ্রিলের পর মক্কায় হজ যাত্রী ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওমরাহ পালনের জন্য আগত বিদেশি নাগরিকদেরও ওই দিনের মধ্যে সৌদি আরব ছাড়তে হয়েছে। নির্ধারিত সময়ের পরে কেউ অবস্থান করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত বছর হজ পালন করেন প্রায় 18 লাখ মানুষ, এর মধ্যে 16 লাখই ছিলেন বিদেশি। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করবেন 87,100 জন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার হাতে একটা ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় তিনি অ্যাভেলেবেল ছিলেন না। তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই। নাসিম আমাদের হোয়াইট বল চিন্তাভাবনা এখনও আছে এবং উনি নিউজিল্যান্ড এই দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন। দেখেন, আমাদের একটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে, দুটো বড় ইভেন্ট ধরতে পারেন আপনি। তো এবং এর মাঝে আমরা শ্রীলঙ্কাতেও টি-20 খেলবো, পাকিস্তানও বাংলাদেশ সফর করতে আসবে, ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসবে, সেখানেও টি-20 ম্যাচেস থাকবে, অ্যান্ড এশিয়া কাপ তো আছে, তারপরে আরও সিরিজ আছে। তো আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। জীবনযাত্রার ব্যয় নাগালে রাখার অঙ্গীকার অস্ট্রেলিয়ার নতুন সরকারের। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের আভাস। গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ মোকাবিলা। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে এবার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী RSF। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ সুদানেও RSF-এর হামলায় নিহত হয়েছেন 7 জন, আহত অন্তত 20। সুদানের সেনাবাহিনী ও RSF-এর মধ্যে চলমান গৃহযুদ্ধে দেশটির বহু অবকাঠামো ধ্বংস হয়েছে, হতাহত হয়েছেন অনেক মানুষ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এখনও। শনিবার দক্ষিণ সুদানের ওল্ড ফ্যাঙ্গাকে শহরে হামলা চালায় আধা সামরিক বাহিনী RSF। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় শেষ হয়ে গেছে শহরটির শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি। তবে বিভিন্ন জায়গায় হামলা চললেও পোর্ট সুদানকে কিছুটা নিরাপদই মনে করতেন বাসিন্দারা। সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে রোববার এলাকাটির বিমান ঘাঁটিতে হামলা চালায় RSF। গণমাধ্যমের তথ্য মতে পোর্ট সুদানের আকাশে রোববার ভোরে হঠাৎ ভেসে ওঠে 5টি ড্রোন, যা একই সঙ্গে সামরিক ও বেসামরিক বিমানবন্দর এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। সুদানের সেনাবাহিনী জানায় ড্রোন হামলায় একটি গোলাবারুদের ডিপো, একটি কার্গো গুদাম এবং বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই হামলার কারণে দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ পোর্ট সুদানে নামতে না পেরে সৌদি আরবের জেদ্দায় জরুরি অবতরণ করে। সামরিক ঘাঁটিতে আগের দিনই একটি ফাইটার জেট প্রদর্শন করা হয়েছিল। সেই জেটই এই হামলার মূল লক্ষ্য ছিল কিনা তা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্য সংকট এবং আবাসন খাতের খরচ জনসাধারণের নাগালের মধ্যে রাখার অঙ্গীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নির্বাচনের পর প্রথমবার জনসম্মুখে এসে এমন কথা বলেন তিনি। পররাষ্ট্রনীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে নতুন সরকার।
যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ মোকাবিলাকে নতুন সরকার প্রাধান্য দেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী জিম চ্যামার্স। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের লড়াইয়ে লিবারেল পার্টিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির ক্ষমতার মসনদে অ্যান্থনি আলবানিজ। জয়ের পর রোববার প্রথমবারের মতো সিডনির একটি ক্যাফেতে যান তিনি, শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। নির্বাচনে ভোটারদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ ছিল জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা সংকট এবং নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়। এসব সমস্যা কাটিয়ে দ্বিতীয় মেয়াদে আগের বারের চেয়ে সুশৃঙ্খলভাবে দেশ চালানোর অঙ্গীকার করেন আলবানিজ। অস্ট্রেলীয়রা বিভক্তি নয়, ঐক্যের জন্য এবারের নির্বাচনে ভোট দিয়েছেন বলে মনে করেন তিনি। পররাষ্ট্রনীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে আলবানিজ সরকার। অর্থমন্ত্রী জিম চ্যামার্স বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ মোকাবিলাকেই নতুন সরকার প্রাধান্য দেবে। বৈশ্বিক টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের স্থিতিশীলতা আনতেই অস্ট্রেলীয়রা আবারও লেবার পার্টিতে আস্থা রেখেছে বলে মন্তব্য তার। এর আগে শনিবার ১৫০ আসনের মধ্যে ৮৬টিতে জয় পায় লেবার পার্টি, যা গতবারের তুলনায় ৯ আসন বেশি। বিপরীতে নাটকীয় পতন হওয়া পিটার ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ জোটের আসন নেমে আসে মাত্র ৪০-এ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি। স্থানীয় সময় শনিবার নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী এবারে নির্বাচনে ৬৫.৫৭% ভোট পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে নগর রাষ্ট্রটিতে টানা ৬০ বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগ থেকেই শাসন করে আসছে পিএপি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি বাড়ি। স্থানীয় সময় শনিবার সিমি ভ্যালিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি ছোট উড়োজাহাজ ২টি বাড়ির ওপর আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় দ্রুত বাড়ির বাসিন্দারা বের হয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সেরেলস শহরে জমে উঠেছে অনন্য এক প্রতিযোগিতা, যেখানে গাধা আর মানুষের যুগল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানুষ ও গাধা একসঙ্গে পাহাড়, মরুভূমি আর দুর্গম পথ পাড়ি দেয়। এই প্রতিযোগিতাকে বুড়ো রেসিংও বলা হয়। পুরনো খনি শহরের ঐতিহ্য আর পশ্চিম আমেরিকার ইতিহাস জড়িয়ে আছে ব্যতিক্রমী এ খেলায়। ৭০টির বেশি দল মানুষ আর গাধাকে নিয়ে দৌড়াচ্ছে ইতিহাসের ছোঁয়া নিয়ে। প্রতিযোগীরা দড়িতে বাঁধা গাধাকে টেনে ঠেলে বা পাশে নিয়ে পাড়ি দিচ্ছে ৬ মাইলের পথ। কিন্তু কেউ চড়তে পারে না গাধার পিঠে, কারণ এখানকার স্পষ্ট নিয়ম, সহযোগিতায় আসল শক্তি। এটি শুধু দৌড় নয়, ধৈর্যেরও খেলা। গাধা আর মানুষের একসাথে পথ চলার এক পরীক্ষায় যেন এই প্রতিযোগিতা। কখনো কখনো গাধারা হঠাৎ থেমে যায় বা এগোতে চায় না, তখন প্রতিযোগীরা ধৈর্য ধরে গাধাকে বোঝানোর চেষ্টা করে। অনেক প্রতিযোগী বলেন, গাধা কখন ছুটবে আর কখন বসে থাকবে সেটা বলা যায় না। প্রতিযোগিতার দূরত্ব ৩ থেকে ৩০ মাইল পর্যন্ত হতে পারে। গাধা যদি না চলে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, রাগ করলেও হবে না, হাসি মুখে ওকে বোঝাতে হয়। আমি কখনো মরুভূমিতে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি ওর অপেক্ষায়। ১৯ শতকে খনি শ্রমিকরা জমি দখল নিতে তাদের গাধাকে সঙ্গে নিয়ে যেত। সেই ইতিহাসকে জীবন্ত রাখতেই এই প্রতিযোগিতার আয়োজন। সেরেলস শহর ছিল একসময় টার্কোয়েজ খনির কেন্দ্র। এখনো পুরনো সেই খনি আর রাস্তার মাঝখান দিয়েই চলে এই প্রতিযোগিতা। প্রতিটি গাধার পিঠে বাঁধা থাকে কোদাল, প্যান আর শাবল, যেগুলো পুরনো খনির কাজের প্রতীক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় মানবিক বিপর্যয়, কেবল বোমা হামলা নয়, অনাহারেও যাচ্ছে প্রাণ। ক্ষুধার জ্বালায় মারা গেছেন অন্তত ৫৭। খাদ্য ওষুধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, বিমান হামলায় নিহত আরও ৩৯। এবং এবার পাকিস্তানের বন্দরে নিষিদ্ধ ভারতের পতাকাবাহী জাহাজ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা ১০ দিন ধরে গোলাগুলি, বিএসএফের হাতে পাক রেঞ্জার্স আটক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।